মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। ক্লাস 12-এর 4th সেমিস্টারের অঙ্কের প্রথম যে পার্ট রয়েছে তার নাম হলো ভেক্টর। এই ভেক্টরে 5টা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা, বা বাংলায় বললে আমরা বলবো ভেক্টর বীজগণিত। তো ভেক্টর কিন্তু খুবই ইজি, বুঝলে পারে, আর আজকে আমি তোমাদের সেই ইজিটাই বানাবো। এবার গল্পটা হচ্ছে, অঙ্ক তো আমি করাবো এবং যে সমস্ত প্রয়োজনীয় থিওরি পার্টগুলো রয়েছে, সূত্রগুলো রয়েছে, এগুলো অঙ্ক করানোর মধ্যে দিয়েই বুঝিয়ে দেবো। অর্থাৎ যেগুলো প্রয়োজনীয় পার্ট সেই থিওরিগুলো কিন্তু আমি অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দেবো। একদম রিল্যাক্সে থাকো, আমার কাছে অঙ্ক পড়ছে মানে অঙ্ক তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। ওকে, চলে দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর বীজগণিতের, এতে 1 নম্বরে দেখো আছে এ বলে একটা ভেক্টর রয়েছে, তার মানটা কি আছে দেখো, এখানে বলছে যে 2i - 5j + 3k, এবং বি এর যে মান আছে সেটা আছে কি i - 2j - 4k হলে এখানে দেখো মডুলাস অফ 3a + 2b এর মান নির্ণয় করো। একদম সিম্পল ম্যাথমেটিক্স। প্রথমতই আমাদের এই যে দেখো এ আর বি যে ফর্মটা আছে, এই যে ফর্মটা আছে দেখো 3 এবং 3a + 2b, এই পার্টটা আমাদের লিখে নিতে লাগবে। ঠিক আছে, তারপরে লিখবে এখানে 3a + 2b, এখানে যেটা ভেক্টর সাইন আছে দিয়ে দিলাম। ওকে, এবার 3 মানে কি দেখো, এর মান কত আছে, এই যে এই পার্টটা আছে, এর মান কিছু না, জাস্ট এই মানটা এখানে এর জায়গায় বসিয়ে দাও, তাহলে কি হবে 2i - 5j, তারপরে কি হবে দেখো 3k। এনি কনফিউশন? নো কনফিউশন, তাই তো? আচ্ছা, এরপর দেখো এখানে আছে কি 2b, তাহলে এখানে লিখবো 2 লিখবো, আর বি এর মান কি আছে এখানে আছে দেখো i, এই দিয়ে i - 2j - 4k দিলাম, হয়ে গেল। এবার কি করব, নর্মাল যে গুণের প্রোডাক্টটা আছে, আমরা ভেক্টরে নর্মাল যে গুণ আছে সেই নর্মাল গুণটা কিন্তু করব। যেরকম ধরো আমরা ভেক্টরে পড়বো কখনো, এই যেরকম ধরো এ ভেক্টর, এখানে আছে বি ভেক্টর, এর বাইরে যদি আমরা একটা এম রাখি তাহলে থিওরিতে কি বলে যে এম এর সাথে এ ভেক্টরের গুণ হবে এবং এম এর সাথে বি ভেক্টরের গুণ হবে। আমি কিন্তু এভাবেই কিন্তু তোমাদের থিওরির যে পার্টগুলো আছে সেগুলো কিন্তু কভার করব। তো রিল্যাক্স থাকো, থিওরি অঙ্কের মধ্যে দিয়েই টোটালটা কভার করে দেবো, থিওরির জন্য এক্সট্রা কোনো ভিডিও দিলাম না। আর যদি তোমার যদি থিওরি এক্সট্রা ভিডিও লাগে সে দেখা যাবে। যতগুলো অঙ্ক আছে অঙ্কের সঙ্গে সঙ্গে থিওরি দিয়ে কভার করে চলে যাবো, স্পিড চাইলে স্পিড দেবো। ওকে, চলো, এটা হচ্ছে থিওরির একটা পার্ট গেল। এবার আমরা কি করবো দেখো, 3 এর সাথে গুণ করো, এই 3 এর সাথে গুণ করো, দেখো 3 আর 2 গুণ করলে কত হবে, 3 × 2 = 6। সিম্পল ভাবে চিন্তা করো, ভেক্টর মানে বিশাল ভয়ানক কিছু না, ইজি ইজি ইজি। যত তুমি সোজা ভাববে তত তোমার কাছে সোজা হয়ে যাবে, কঠিন ভাবলেই জীবনটা কঠিন হয়ে যাবে। আমাদের জীবনটাও কিন্তু ওরকম একটা বিষয়। তো এটাকে যদি তুমি যুদ্ধ ভাবো, জীবন যুদ্ধ হয়ে যাবে, আর যদি জীবনটাকে একটা শান্তি আনন্দময় ভাবো, আনন্দ হয়ে যাবে। ভাবনাটাই সব কিছু, যা হচ্ছে সব ব্রেনের, আর কিচ্ছু না। দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, 3 এর সাথে যদি 2 গুণ করি তাহলে কি হবে, 3 × 2 = 6। এখানে আছে i, বেটা i এর মান বসিয়ে দাও। এখানে দেখো 3 আছে, এখানে আছে 5, এই দেখো 3 এবং 5, লক্ষ্য করো 3 এবং 5, 3 এবং 5, 3 × 5 = 15, লিখে দাও 3 × 5 = 15। এখানে লিখে দাও যে, তারপর দেখো এখানে আছে 3, এখানে আছে 3, এই দেখো এই আঙুল আর এই আঙুলটা লক্ষ্য করো, 3 × 3 = 9, 9k। প্রত্যেকটা অঙ্ক সিম্পলভাবে বুঝাবো। এবার দেখো 2 এর সাথে i গুণ করলে কি হবে, এখানে হবে 2i, রাইট। এবার দেখো 2 এর সাথে -2, এই দেখো এটা আর এটা, এটা 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 এটা, 2 × 2 = 4, 2 × 2 = 4, -4j হয়ে গেল। নেক্সট 2 এর সাথে 4 গুণ করবো, 2 এর সাথে 4 গুণ করলে কত হবে দেখো, 4 × 2 = 8, এবং এখানে একটা কে ভেক্টর আছে, কে ভেক্টর করে দাও। এবার নর্মাল ভেক্টরের যোগফল, নর্মাল আমরা যোগ করি না, 2 আর 3 যোগ করলাম কত হবে, 2 আর 3 যোগ করলে 5 হয়। সেম এই প্রসেসেই করবো। হ্যাঁ, ভেক্টরের ক্রিটিক্যাল যোগ বিয়োগ আছে, যেখানে ক্রিটিক্যাল যোগ বিয়োগ লাগবে সেখানেই করব, সব জায়গাটায় ক্রিটিক্যাল থিঙ্কিং করা যাবে না। প্রথমত অঙ্ক করতে গেলে, অঙ্ক যদি তুমি ফুল মার্কস তুলতে চাও বা 90 বা 100-এর ঘরে, এখন তো তোমাদের সেমিস্টার সিস্টেম 40-তে পরীক্ষা, যদি ফুল মার্কস চিন্তা করতে চাও তাহলে তোমাকে সিম্পলভাবে চিন্তা করতে হবে যে আমি সাধারণ কোন কোন কনসেপ্টগুলো জানি, সেই কনসেপ্টগুলো দিয়ে কিন্তু আমার কাজে লাগাইতে হবে। তো অঙ্কটা দেখে নাও, দরকার বলে করে নেবা, স্ক্রিনশট নিয়ে নাও, আর আমি কিন্তু সময় দেবো টোকার জন্য। তুমি আগে প্রথমত অঙ্কটা বুঝে নাও। ওকে, এইবার এই দেখো এখানে আছে 6, i আছে, দেখো i কোথায় আছে, এখানে একটা i, এখানে একটা i, এখানে এই যে পার্টটা আছে এই i, এখানে আছে 6টা i, এখানে আছে 2টা i, 6 আর 2 কত হয় 8, লিখে দাও এখানে 8i, হয়ে গেল। এবার দেখো এখানে আছে 15 কি আছে যে, এখানে আছে দেখো 4টে যে, দেখো এখানেও মজাদার বিষয়, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাই না? তাহলে 15-র সাথে আবার 4, 15-র সাথে 4 করলে কত হবে 19 হয়ে যাবে, 19 যে, কারণ দুটোই মাইনাস। এখানে আছে 9 আছে, এখানে আছে 8, 9 থেকে 8 গেলে কত হবে, অবশ্যই কিন্তু একটা কে হয়ে যাবে। তার মানে এটা কিন্তু আমাদের এই যে ফর্মটা আসছে এই ফর্মের মান, অর্থাৎ 3a + 2b এটার কিন্তু মান হলো। কোনো কনফিউশন নাই তো? এটার মান কিন্তু আমাদের হচ্ছে, একটু বড় করে লিখি তোমার বুঝতে সুবিধা হবে।
এটা টুকে ফেলো, ভিডিওটা পজ করে নাও, অঙ্কটা টুকে নাও। ওকে, এরপরে দেখো এই যে মডুলাস আছে, জাস্ট মডুলাস মানটা লিখে দেবো আমরা। একটা অঙ্ক অন্তত ভালো করে বোঝো, দেখবা প্রত্যেকটা অঙ্কই তোমার কাছে ইজি মনে হবে। 1000টা অঙ্ক করে কোনো লাভ নাই, একটা অঙ্ক ভালো করে বোঝো। যতগুলো অঙ্ক করবে, যদি 10টা অঙ্ক করো তাহলে 10টার কনসেপ্টই ভালো করে বোঝো। আর এই চ্যাপ্টারের যতগুলো কনসেপ্ট পরীক্ষায় আসার মতো টোটাল কনসেপ্ট কিন্তু আমি থিওরি সহ বুঝিয়ে দেবো। এই ক্ষেত্রে লক্ষ্য করো, যদি আমরা মড ফর্মটা নেই, আচ্ছা মড মানে যেন কি, মড মানে হচ্ছে ভিতরে কোনো নেগেটিভ থাকলেও কিন্তু সেটা পজিটিভ হয়ে যায়, অর্থাৎ মডুলাস অফ যদি -1 হয় সেটা কি হয়ে যায়, এটা 1 হয়ে যায়। মড মানে কিন্তু এটা আমরা জানি। আবার কন্টিনিউটি ফাংশন যদি পড়ি, অর্থাৎ কন্টিনিউয়াস আমরা যদি পড়ি, কন্টিনিউটি বা বাংলা যেটা বলে সন্ততা, সেখানে আমরা পড়েছিলাম যে মডুলাস অফ এক্স, এর থেকে কিন্তু একটা -x আসতে পারে, একটা +x আসতে পারে। হ্যাঁ, সেখানে কন্ডিশন ছিল x > 0, x <0, মানে x এর মান কখনো কী হবে, x হয়তো > 0 হচ্ছে কখনো, হয়তো x কখনো <0 হচ্ছে। এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু আমরা মডুলাসের মানটা বের করি। এইবার বলো থিওরি পার্টের দরকার আছে, থিওরি আমি এর মধ্যে দিয়ে টোটালটা কভার করে দেবো। ওকে, হয়ে গেল আমাদের। তো মডুলাস ফর্মটা কিন্তু আমাদের এরকমই আসছে। ক্লিয়ার? তাহলে মডুলাস মানে কি, দেখো মডুলাস -1 কি হয়ে যায়, সবসময় প্লাস ফর্ম হয়ে যায়। তার মানে এই যে পার্টটা আছে, এই ক্ষেত্রে এটা কীভাবে অ্যাপ্লিকেশন হবে, লক্ষ্য করে এখানে কী হবে, মড অফ 8i - 9j, তারপরে কি আছে, কে আছে, মডের মধ্যে লিখে ফেললাম আমরা। এটা দিয়ে দাও ভেক্টর সাইন, দিয়ে দাও ভেক্টর সাইন, একটা করে মাথায় টুপি পড়াই দাও, বাস হয়ে গেল। এইবার এই পার্টে কী হবে, যখন আমরা মড নেব, শুধুমাত্র আমাদের এই যে ভেক্টরের যে সংখ্যাটা আছে, মানে এই যে i j k এগুলোকে সব বাদ দিয়ে দিতে হবে। এবার গল্পটা আমরা ক্লাস 11 ফিজিক্সে বলছিলাম যে i.i, বা বলতে পারি যে i² কি হয় 1 হয়, বা j² কি হয় 1 হয়, k² 1 হয়। বাস এই কনসেপ্টটা মাথায় রাখতে পারো, বা তোমার দরকার না হলে এটা রেখো না মাথায়, দরকার নাই, এটাও এই কনসেপ্টটারও দরকার নেই। মনে রাখবা যে মড ফর্ম যেটা আছে 8i - 9j + k, এই যে পার্ট আছে, এই পার্টেতে i j k এর কোনো ভ্যালু নেই, মনে করো ভ্যালু নেই, এগুলো শুধুমাত্র সংখ্যা তত্ত্ব আমার চিন্তা করতে হবে। হোয়াট ইজ দ্য থিং, দ্যাট ইজ অনলি নাম্বারস। কি এক্ষেত্রে কিন্তু কোনো রকম ভেক্টরের দরকার পড়ছে না। তারপরে এখানে 8 আছে, 8 দিয়ে গল্প হবে 8 এর স্কোয়ার। ওকে, তারপরে কি আছে দেখো, এখানে আছে 19 আছে, লিখে দাও এখানে 19। এবার গল্পটা হচ্ছে, দাদা এখানে তো মাইনাস ছিল, হ্যাঁ মাইনাসটা তুমি ভেতরে লিখতে পারো, লেখার পরে এখানে -19 করে দিলাম। ওকে, হয়ে গেল। নেক্সট পার্টে কি আছে দেখো, কে আছে, কে এর সাথে কি আছে, কিছুই নেই। কিছু নাই বলতে 1 কিন্তু ধরে নিতে লাগবে, তাহলে এখানে একটা 1 এর কিন্তু স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পারলে? এটা কিন্তু আমাদের হলো। এখানে সুন্দর করে আমাদের একটা যেহেতু মডিউলাস আছে, আর দ্বিতীয়ত আমি স্কোয়ার নিছি, প্রত্যেকটা জায়গায় ব্যালেন্স করতে হয়। এই পৃথিবীতেও তাই, তুমি যদি ব্যালেন্স করতে না পারো তোমারও কিন্তু অস্তিত্ব থাকবে না। যেরকম প্রচণ্ড বৃষ্টি হতে পারে, প্রচণ্ড ঝড় হতে পারে, ব্যালেন্সের জন্য কিন্তু একটা পার্ট দেখবে প্রচণ্ড গরম হলো, ঝড় হয়ে গেল, টোটালটা কিন্তু ব্যালেন্স। ওকে, তো আমি এক্ষেত্রে যেহেতু স্কোয়ার পার্টটা নিয়েছি, তার জন্য এখানে কী হলো, অবশ্যই একটা রুট ওভার আসলো। বাস এই থিঙ্কিংটা মাথায় লাগাও। অ্যাকচুয়ালি কিন্তু এটা না, অ্যাকচুয়ালি কি মডুলাস পার্টটা থাকলে কিন্তু রুটের মধ্যে আমরা ভেক্টরের এই নিয়মটা কাজে লাগাই, কিন্তু অত যদি ক্রিটিক্যাল মনে না থাকে তাহলে মনে করবো যে রুট ওভার এবং স্কোয়ারের ব্যাপারটা থাকবে। হয়ে গেল। এবার তুমি চিন্তা করো, 8 8 কত হচ্ছে 64, রাইট? 8 8 64, আর 19 19 কাউন্টিং করো, 1 থেকে 30 পর্যন্ত যতগুলো আছে সবগুলো মাথার মধ্যে সেট করে রেখে দাও। দেখো 19 এবং 19কে যদি আমরা গুণ করতে লিখি হয় 361, কি হয় 361, আর 1-এর করলে কি হয়, একই থেকে যাচ্ছে, অর্থাৎ এই যে ডিজিটটা আমাদের চলে আসছে। টোটালটা বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে, বোর্ডের মধ্যে। ওকে, তাহলে এখন আমরা রেজাল্টেন্টটা এখানে লিখে দিই, হ্যাঁ, যেহেতু জায়গা শর্ট হচ্ছে এখানে। এই টোটালটাকে যোগ করলে কত হচ্ছে দেখো 4, দেখো এখানে কত আছে 1 1 2, তাই তো 2, আর এখানে আছে কত 6, তাহলে 2 আর এদিকে কত আছে 4, তাহলে আমাদের এখানে আসছে 6 যোগ করলে পারে, আর এদিকে কত আছে দেখো 6 আছে, আর এদিকে আছে 6 6 12, এখানে 12-র 2 হবে, আর লাস্টে পড়ে থাকছে একটা কত 3 আর 1 4, অর্থাৎ 426 আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। এটাই আমাদের অ্যান্সার। ওকে, দেখলে? আচ্ছা, এই অঙ্কটা আমি যদি এতটা না বোঝাইতাম আমার হার্ডলি 1 থেকে 1.5 মিনিট লাগতো। ওকে, অনেকে কিন্তু আমাকে রাজধানী এক্সপ্রেসও বলে অঙ্কের স্পিডের জন্য। তো টোটালটা বুঝালাম দেখে তোমাদের কিন্তু অনেকটা টাইম গেল। এইবার অঙ্কটাতে বুঝলাম, এবার এটাকে আমরা আবার রিমাইন্ড করবো যেন এই প্যাটার্নের কোনো অঙ্ক আসলে যেন তোমার পরীক্ষা যেন ভুল না হয়। আর অঙ্কেতে একটা স্ট্রং বেস বানাতে হবে, কারণ তুমি দাদার কাছে পড়ছো, এটা মনে রাখবে। দেখো প্রথমত কী ছিল ভেক্টর অ্যালজেব্রাতে, প্রথমত এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর যেটা ছিল, এটার কি, এটার মড ফর্ম আমাদের যুক্ত করতে হবে। যদি a + b বলতে ভালো, কিন্তু a + b নেই, এখানে 3 of a এবং 2 of b, অর্থাৎ 2টো b আছে, 3টে a আছে। এবার গল্পটা হচ্ছে পরীক্ষাতে 3-এর বদলে 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 10 থাকতে পারে, 1000টা থাকুক, আমাদের দেখার দরকার নেই। এখানে 2b আছে,
2bর জায়গায় 100টা থাকবে, আমাদের দেখার দরকার নেই। এখানে যদি মাইনাস থাকে থাকতেই পারে, মেন হচ্ছে কনসেপ্ট বুঝতে হবে। ক্লিয়ার তো একদম? চোখের দিকে দেখো, কনসেপ্ট বুঝতে হবে। তো এখানে 3a + 2b লিখলাম। এবার 3 বলতে কি, দেখো 3 লিখলাম। এবার কথা হচ্ছে এর মানটা কি আছে, এর মানটা আছে এটা, এর জায়গায় বসিয়ে দাও। বি এর মানটা কি আছে, বি এর জায়গায় বসিয়ে দিলাম। এবার গল্পটা যদি এখানে 5 থাকতো তাহলে এখানে 5 লিখতাম, এখানে 10 থাকতো এখানে 10 লিখতাম, এখানে মাইনাস থাকতো এখানে মাইনাস লিখতাম। এভাবে কিন্তু আমাদের সলিউশনটা কিন্তু আলটিমেটলি বানাতে হতো। তা আমি তার জন্যই বললাম যে থাকগা অঙ্ক, একটা অঙ্ক করবো কিন্তু এর মধ্যে যদি আমরা 1000টা অঙ্ক সলভ করবো। ক্লিয়ার তো? কনসেপ্টে কোনো প্রবলেম নাই তো? এবার নর্মাল কি করলাম, এই সংখ্যা দুটোকে আমরা এখানে গুণ করে লিখলাম। তোমার যদি মনে হয় তুমি ডাইরেক্ট করবা, ডাইরেক্টও করে দিতে পারো, জাস্ট এখান থেকে দুটো কম্পেয়ার করে লিখে দেওয়া যায়। এটা দিয়ে এটা গুণ করলাম, এটা দিয়ে এটা গুণ করলাম, করার পরে কী করলাম, এরকম একটা সলিউশন আসলাম। এরপরে গুরুত্বপূর্ণ একটা পার্ট, আয়ের সাথে আয়ের যোগ, জের সাথে জের যোগ, এর সাথে কের যোগ, বাস হয়ে গেল। এবার এই যে পার্টটা এলো এটাকে আমরা মড ফর্মে নেব। মড ফর্মে নেওয়ার পরে এইভাবে নিয়ে আসবো, নেওয়ার পরে সিম্পল ক্যালকুলেশন করে আমরা 426 পেয়ে গেলাম। কোনো রকম কনসেপ্টে প্রবলেম নাই। এবার অঙ্কটা সুন্দর করে তুমি খাতাতে ঢুকে নাও, ঠিক আছে? আমি সাইডে যাচ্ছি, ওকে, বা স্ক্রিনশট নিয়ে নাও, বা ভিডিওটা দরকার পড়লে পজ করে নাও। ওকে, নেক্সট আরেকটা অঙ্ক করাবো। হ্যাঁ, এরপরে 2 নম্বর আরেকটা প্রশ্ন নিলাম। এখানে আমরা ইউনিট ভেক্টর বের করা শিখবো। হ্যাঁ, ইউনিট ভেক্টর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের ফিজিক্সেও কিন্তু ইউনিট ভেক্টর ছিল, আর মনে আছে ক্লাস 11-এও কিন্তু তোমাদেরকে আমি পড়িয়েছিলাম ইউনিট ভেক্টর কীভাবে বের করে। তো ম্যাথমেটিক্স একটু বেশি বড় টাইপসের, চলো আমরা করে নিই। যদি আলফা ইকুয়ালস টু 2i - 5j + 4k এবং বিটা ইকুয়ালস টু i - 4j + 6k হয়, হলে পারে 2 আলফা - বিটা ভেক্টরের মান নির্ণয় করো। এটা কি করবে, এর আগে একটা 1 নম্বর অঙ্ক করলাম, সেম 1 নম্বর অঙ্কের মতো করবো। আচ্ছা, হয়ে গেল। তারপরে দেখো 2 আলফা - বিটা ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। একক বলতে ইউনিট ভেক্টর। আচ্ছা, ইউনিট ভেক্টর মানে কি, আমরা ফিজিক্সে পড়েছিলাম যে যে ভেক্টরের মান হচ্ছে 1 সেটা হচ্ছে কি বলবো, বা একক সেটাকে বলবো হচ্ছে কি একক ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের মান কি হবে, একক হবে, তাকে বলবো হচ্ছে একক ভেক্টর। এই কনসেপ্ট আমাদের লাগে। ওকে, এই ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা লাগে। আমি অঙ্ক করাতে করাতে তোমাদের একক ভেক্টরের ফর্মুলাটা কিন্তু করিয়ে দেবো। ওকে, চলো অঙ্কটা দেখে নাও, খাতায় টুকরো টুকে নাও। একক ভেক্টর, দেখো একক ভেক্টর ধরো বলো, যেরকম ধরো এ বলে একটা ভেক্টর রয়েছে, এই ক্ষেত্রে এর একক ভেক্টরটা কী হবে, আমরা প্রথমত এর একক ভেক্টর যদি বের করতে যাই, আমাদের এ ভেক্টর যেটা রয়েছে সেটা তো থাকবেই, এবং তার পাশাপাশি কী করবো, আমরা এই যে মডুলাস যে ফর্মটা আছে সেটাতে ভাগ করে দেবো। অর্থাৎ একক ভেক্টরটা কিন্তু আমাদের এইভাবে বের করতে লাগে। যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরটা টোটালটা উপরে আমরা রেখে দেবো। ধরো এর মান যদি থাকে এরকম i + 2j + 3k থাকুক গা, বসিয়ে দাও উপরে। আর নিচে কী করবো, এই যে ভেক্টরটা আছে এর মডুলাস ফর্ম মানে কি 1 স্কোয়ার প্লাস লিখতে পারি, দেখো 2 স্কোয়ার প্লাস লিখবো 3 স্কোয়ার, এটার যে ভ্যালু আছে সেই ভ্যালুটা আমরা নিচে বসিয়ে দেবো। এই তো গেলে একক ভেক্টর। তার মানে একক ভেক্টর মানে কি, যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরের যে টোটাল ফর্মটা আছে সেটা উপরে লিখবো, আর এই ভেক্টরের যে মানটা বেরোবে সেই মানটা মডুলাস ফর্মের যে মানটা সেই মানটা নিচে বসিয়ে দেবো। এই তো গেলে একক ভেক্টরের কাহিনী, অত ক্রিটিক্যাল বলে কিছু নেই। এবার চলো আমরা অঙ্কটা শুরু করি। দেখো অঙ্কটা করলে একক ভেক্টর আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমাদের আলফার মান এটা আছে আর বিটার মান রয়েছে এটা, কোশ্চেন আছে দেখো এটা। তো নাও সলিউশন, আমরা সলিউশনও করবো। দেখো 2 আলফা - বিটা, তো লিখবো 2 আলফা - লিখবো বিটা। এই যে ফর্মটা আছে লিখলাম আমরা, ভেক্টর সাইন অবভিয়াসলি দিতে হবে। এখানে 2 আলফা বলতে 2 দিয়ে এই পার্টটাকে মাল্টিপাল করতে হবে। তুমি এইভাবে করতে পারো, ভেঙে ভেঙে করো। যদি বড় প্রশ্ন তো তোমাদের 4th সেমিস্টারে, তো একটু বড় করেই করি। চলো শর্টকাটে করলে আরও ভালো, কিন্তু বেশি শর্টকাট করলে দেখা গেলো স্যারও তোমাকে শর্টকাটে নাম্বার দিয়ে দিল, তাই কি না? তাহলে বিটার মান এখানে কি আছে দেখো, এটা i - 4j + 6k 7k 8k 9k 10k 10k, এইটা আসলো আমাদের। ওকে, এইবার দেখো 2 আলফা ছিল, আলফার জায়গায় মান বসিয়ে দিলাম, আর এখানে ছিল বিটা, বিটার জায়গায় বিটার মান বসিয়ে দিলাম। এবার 2 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 2 × 2 = 4i, এটা তো জানো। তারপরে দেখো 5 × 2 = 10 10j, তারপরে কি আছে দেখো 2 এর সাথে 4, এই দেখো 4 × 2 = 8 হয়ে যেতে, দেখো 8k হয়ে গেল। নেক্সট দেখো আছে যে মাইনাসের সাথে এটা গুণ করলে কী হবে, -i হয়ে গেল। তারপরে মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, 4j হয়ে যায়। তারপরে দেখো মাইনাস আর প্লাস গুণ করলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, 6k হয়ে যাবে। সিম্পল কোশ্চেন। এবার i এবং i এর মধ্যে গল্প হবে। এখানে 4টে i আছে, এখানে একটাই আছে, 4-এর থেকে 1 বিয়োগ করলে হবে কত, 3টা i হয়ে যাবে, রাইট। এখানে দেখো 10টা যে আছে তার থেকে কী করলাম আমরা, 4টে যে বাদ দেবো, তাহলে আমাদের 6
যে হয়ে যাবে কে বড়, মাইনাস বড়, মাইনাস দিয়ে দিলাম। 8K রয়েছে, দেখো 8K থেকে যদি 6 বিয়োগ করে আমাদের কত আসবে, এক্ষেত্রে 8 থেকে 6 বিয়োগ করলে কত আর কত আসবে, দেখো 2 আসবে, তো 2K আমাদের আসলো। বাস, এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার বা একটা উত্তর কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের উত্তরটা কি হলো, দেখো 3i - 6j + 2K। তাতে 2K নাও বা স্ক্রিনশট নিলেন, দেখে নাও, করে নাও। হলো? আচ্ছা, এর পরের পার্টে আমরা লিখব, এবার আমাদের কি করতে হবে বলতো, ইউনিট ভেক্টর বা একক ভেক্টর বের করতে হবে। কোন ভেক্টরের সাপেক্ষে, এই যে ভেক্টরটা রয়েছে এই ভেক্টরের অভিমুখে আমাদের ইউনিট ভেক্টর বা একক ভেক্টর বের করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? ফর্মুলা কিন্তু ওইটাই, ওই যে এ যে পার্টটা ছিল, এ পার্টটা ডিভাইডেড বাই তার মডুলাস ফর্ম। ওকে, এবার আমরা লিখব যে 2α - β বলবো এর অভিমুখে একক ভেক্টর, জাস্ট এটা লিখে দিলাম, হবে। এখানে লিখে দিই, বোর্ড কভার হবে, হবে? ওকে, এবার দেখো এখানে যদি বলি 2α - β এর অভিমুখে একক ভেক্টরটা কী হবে, এই যে টোটাল ভেক্টরটা আছে এই ফর্মটা লিখতে হবে। তো এই ভেক্টরের টোটাল মানটা কি, এই মানটা দেখো 2α - β, এই যে দেখো এই ফর্মটা আসছে এখানে 2α - β, এই ভেক্টরের মানে কিন্তু আমাদের এটা এলো, তাই তো? তাহলে আমরা এখানে লিখবো এই ফর্মটা, অর্থাৎ এই মানটা লিখে দাও, 3i - 6j প্লাস লিখবো কি বলো তো, 2k। ওকে, হয়ে গেল, এটা হয়ে গেল উপরের পার্ট। আর এটা 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 কিন্তু এইভাবে লেখা হয় অনেক সময়, দেখো এটা এইভাবেও লেখে অনেক স্যার, এইভাবেও লেখে, তো ব্যাপারটা একই আমি মনে করি। অ্যাকচুয়ালি এইভাবে লেখার সিস্টেম, তো আমি এইভাবে তোমাদেরকে ইজিভাবে করে দিচ্ছি। যতটা ইজি, অঙ্কটা যতটা ইজি করতে পারবে, যত ইজি বা সিম্পল চিন্তা করতে পারবে অঙ্ক, তত কিন্তু তোমার সলিউশন তাড়াতাড়ি হবে। এটা লিখলাম। আচ্ছা, এবার এর যে মডুলাস ফর্মটা আছে, এই যে মডুলাস ফর্ম বলতে এটা, তাহলে মডুলাস ফর্ম করলে কী হবে, জাস্ট কিছুই না, 3 আছে 3-এর স্কোয়ার করে দাও, 6 আছে 6-এর স্কোয়ার করে দাও। হ্যাঁ, -6 লিখলে পরে ভালো হয়, না লিখলেও কোনো কিছু আসা যায় না, কারণ মাইনাসের স্কোয়ার করলে সেটা প্লাসই হয়ে যায়। এখানে দেখো 2 আছে, লিখে দাও 2-এর স্কোয়ার। এবার আমাদের এখানে চলো সলিউশনটা করি বাকিটা। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কি আছে দেখো, 3i আসছে, লিখলাম। তারপরে দেখো আছে 6j, লিখে দিলাম। তারপরে কি আছে দেখো 2k, লিখে দিলাম। আর নিচে কি আসবে আমাদের, 3 × 9, এখানে 6 × 36 আর 2 × 4, তো আসবে 9 + 36 প্লাস আসবে হচ্ছে 4। এটা হচ্ছে কি টোটালটা আমাদের রুটের মধ্যে হয়ে গেল, হলো তো? আচ্ছা, এবার এটাকে চলো লিখি 3i - 6j + 2k। আচ্ছা, ডিভাইডেড বাই 9, 36 এবং 4 যোগ করলে 40, আর এদিকে দেখো 9, 49 মানে 49। 49 মানে কি কত বলো তো, 7 হয় এক্ষেত্রে। তো এখানে 49 মানে 7, তো লিখবে এখানে 3i - 6j + 2k ডিভাইডেড বাই কি লিখবো বলো তো, 7। তো দেখো এই ক্ষেত্রে টোটাল অঙ্কটা দেখে নাও, আর পারলে স্ক্রিনশট নাও, নাহলে খাতায় লিখলে লেখো। আমি তো বলবো খাতায় নোট করো, আমি কিন্তু পড়াচ্ছি, ওকে, মন দিয়ে কিন্তু পড়বা। জাস্ট ইউটিউব ভিডিও চলে দেখে গেলাম চলো, ওরকম না, যেরকম তোমাকে পড়াই সেরকমই পড়াচ্ছি। আর টোটালটা কিন্তু ফ্রি অফ কস্ট, আমি আগে বলছি যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ টোটালটা 4 সেমিস্টারকে কিন্তু ফ্রি অফ কস্টে পড়ানো হবে। তো মন দিয়ে দেখো, আবার বোঝাই, চলো একবার দেখে নেই। তাহলে আলফা ছিল, বিটা ছিল, এবং এদের অভিমুখে কী বলছে, একক ভেক্টর বের করতে বলছে। তো 2α - β আমরা লিখলাম, আলফার জায়গায় আলফার মান বসিয়ে দিলাম, বিটার জায়গায় বিটার মান বসিয়ে দিলাম, মাইনাস আছে। এবার কী করবো, এই 2 দিয়ে এটা গুণ করবো, 2 দিয়ে 5 গুণ করবো, 2 দিয়ে 4 গুণ করবো, সিমিলার হয়েছে এটাও গুণ করলাম, মান বসিয়ে দিলাম। এবার আইগুলোকে এক করো, দেখো 4i আছে, তারপর -i আছে, 3i করলাম। যেটার সাথে যদি আমরা এটা করি তাহলে কী হবে, 10-এর থেকে 4 গেলে পরে 6 থাকবে, আর 8-এর থেকে 6 গেলে থাকবে হচ্ছে কি, এদিকে দেখো 2 থাকলো, বাস কিছুই না। এবার একক ভেক্টর বের করতে গেলে কী করবো, যে এই যে পার্ট আছে এই পার্টটাকে আমরা এই ফর্মে লিখবো, অর্থাৎ উপরে ভেক্টর ফর্ম আর নিচে হচ্ছে কি তার মডুলাস ফর্ম। এই যে মডুলাস ফর্ম আমরা এখানে লিখলাম। তো মডুলাস ফর্ম লিখলে দেখো উপরে যে ভেক্টরটা আসছে কি ছিল, 3i - 6j + 2k বসিয়ে দাও, আর নিচে মডুলাস ফর্ম বসিয়ে দাও, বাস বসিয়ে দেওয়ার পরে দেখো এরকম একটা সলিউশন আসবে, বিন্দাস, ম্যাথমেটিক্স শেষ। এবার গল্পটা হচ্ছে এর উপর বেস করে কি অন্য কোনো অঙ্ক থাকতে পারে, হাজারটা অঙ্ক থাকতে পারে, প্যাটার্ন একটাই। এই প্যাটার্নটা মাথার মধ্যে সেট করে নাও, এমন সেট করে নাও এর উপর বেস করে যদি 1000টা অঙ্ক যেন আসে তাও যেন তুমি করতে পারো। এবার গল্পটা হচ্ছে কীরকম হবে, 2α জায়গায় হয়তো এখানে আছে 5α, এখানে আছে হয়তো 3β আছে, করতে হবে। এটা একটা ফর্ম হতে পারে, কিংবা এরকম হতে পারে ধরো, যেরকম ধরো আছে ধরো 10α মাইনাস আছে ধরো 2β, এরকম একটা ফর্ম হতে পারে।
তো ফরম্যাটটা কিন্তু আমাদের একই, অর্থাৎ এই ফরম্যাটেই কিন্তু টোটাল অঙ্কটা আমাদের নামাতে হবে। তার জন্য বললাম যে কটা অঙ্ক করবে ক্লিয়ার কনসেপ্টে করো, এরপর বেশ করে যদি 1000টা অঙ্ক আসে তাহলে তুমি কিন্তু করতে পারবে। একই রকম এখানে 2i এর জায়গায় 5j কি বলবো 3i 5i এরকম কিছুটা থাকতে পারে। ওকে, তাহলে টোটাল অঙ্কটা টুকে নাও। নেক্সট অঙ্কে যাবো, তাড়াতাড়ি করো। এরপরে দেখো আরেকটা ফরম্যাট নিলাম, এই ফরম্যাটের থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন দেয়, খুবই ইজি ফরম্যাট আর খুবই ইম্পর্টেন্ট ফরম্যাট, কিন্তু বুঝতে না পারলে কিন্তু কঠিন মনে হবে। আমি তোমাদের একদম ইজি করে বোঝাবো। দেখো বলেছে যে দুটি প্রদত্ত বিন্দু এ ও বি এর অবস্থান ভেক্টর মানে কি পজিশন ভেক্টর। ওকে, পজিশন ভেক্টর মানে কি? আরে পজিশন ভেক্টর মানে কীরকম, যেরকম ধরো কস আলফা কস বিটা কস গামাটা আসবে, সেই কস আলফা কস গামা কস বিটার যে মানগুলো আছে সেগুলো আমরা বের করবো। কীরকম এক্স অক্ষ জেড অক্ষ ওয়াই, তারপরে বলতে পারি ওয়াই অক্ষ সাপেক্ষে। আমরা অঙ্কটা করে দেখবে এখানকার যে থিওরি পার্টটা একবারে ইজি হয়ে যাবে। তো বলছে দেখো দুটি প্রদত্ত বিন্দু এ ও বি এর অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর যথাক্রমে এটা একটা আছে এবং এটা একটা আছে, তাহলে পরে এবি ভেক্টরের মান ও দিক নির্ণয় করো। বলছে কি এবি ভেক্টরের মান এবং দিক নির্ণয় করো। চলো প্রথমত এবি কি সেটা আমরা এখন বের করব। এবি বলতে কি দেখো ভেক্টরের রুলসে কি বলে, যদি বলে এ বি, দেখো তোমরা 11 ফিজিক্সে পড়েছিলে, যদি বলে এ বি এটাতে কি করে, এটা যদি থাকে এবি ভেক্টর তাহলে আমরা অবশ্যই বি থেকে কি করি, আমরা এটাকে বিয়োগ করি। বাস এটাই মনে রাখো, বাস এই কনসেপ্টটাই মনে রাখো, সিম্পল কনসেপ্ট মাথায় রাখো, অঙ্ক কিন্তু এইভাবেই হবে। ওকে, তাহলে এবি বললে কিন্তু আমরা বি থেকে এটাকে বিয়োগ করব, মনে থাকবে তো? আচ্ছা, এবার আমাদের এখানে দেখো বি বলতে বি বিন্দুর অবস্থান ভেক্টর, আর এ বলতে কি এ বিন্দুর অবস্থান ভেক্টর। অ্যাকচুয়ালি ভাষা দিয়ে লিখলে তাই দাঁড়াচ্ছে যে এবি ভেক্টর মানে কি বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দু এ কি বলবো এ বিন্দুর অবস্থান ভেক্টর। কনসেপ্ট ক্লিয়ার? এবার চলো আমরা সলিউশন করি। তো আমরা এখানে লিখবো এ বির অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর, অর্থাৎ এই ক্ষেত্রে 8i প্লাস 3j মাইনাস 2k, তারপরে রয়েছে 2i মাইনাস 3, তারপরে এটাকে আমরা বি ধরতে পারি, এটাকে আমরা এ ধরতে পারি, তাই তো? তাহলে পরে এখানে 2i মাইনাস 5j, দেখো প্রথমত এই যে 2i মাইনাস 5j প্লাস 3k এটাকে প্রথমে লিখবো, আর এই পার্টটাকে দ্বিতীয়তে লিখবো, লিখে আমরা বিয়োগ করবো, আর কিছু না। ওকে, বুঝতে পারলে তো? বাস ওই ফর্মটা মনে রাখো, এটা হচ্ছে একটা ট্রিক্স মাথার মধ্যে রাখো, বি মাইনাস এ। ওকে, তাহলে ট্রিক্সটা আমাদের তাই বলছে, তাহলে এবি এর অবস্থান ভেক্টর ভাষা লিখলে লিখতে পারো যে এবি এর অবস্থান ভেক্টর মানে কি, এই যে পার্ট আছে 2i মাইনাস 5j প্লাস 3k। কনসেপ্ট বোঝা হয়ে গেছে? এবার আমি কিন্তু স্পিডে অঙ্ক করে চলে যাবো। হ্যাঁ, মাইনাস এটা আসবে 8i প্লাস 3j, তারপর দেখো এখানে আছে 2k, তো লিখলাম আমরা। তো যেটা একটু ভালো করে লিখি, দেখো এই গেল আমাদের বিষয়টা, জাস্ট বিয়োগ করবো আমরা। বিয়োগ করলে দেখো 2i থেকে যদি 8i আমরা বিয়োগ করি, তাহলে 8-এর থেকে যদি 2 বিয়োগ করি আমাদের কত হয়, 8-এর থেকে 2 বিয়োগ করলে দেখো 8 মাইনাস 2 = 6, তাহলে লিখবো 6, এখানে লিখবো i। এবার গল্পটা হচ্ছে কে এখানে বড়, মাইনাস বড় না প্লাস বড়? দেখো 8 হচ্ছে সংখ্যাটা বড়, 8-এর আগে আছে মাইনাস, তার জন্য এখানে লিখবো হচ্ছে মাইনাস, হয়ে গেল। সিমিলার ওয়েতে এখানে 5 আছে, এখানে আছে কত বলো 3, তো 5-এর থেকে 3 দেখো এটা কি মাইনাস 5, এটা কি মাইনাস, এই দেখো মাইনাস, তাহলে কি হবে মাইনাস 3, তাহলে 5 আর 3 কত হবে 8, তো মাইনাস 8 যে হবে এখানে। এখানে দেখো আছে 3k, এখানে আছে কত বলো তো 2k, 3k থেকে মাইনাস 2k যদি করে দিই আমরা, তাহলে আমাদের এখানে কত আসছে, আসবে দেখো এখানে আসবে হচ্ছে k অনলি। দেখে নাও এই পার্টটা আমাদের বেরিয়ে গেল। ওকে, হলো তো? লিখে ভালো, এটাও কিন্তু প্লাস হবে, তার কারণ এখানে 3টা আছে, এখানে আছে 2টো। তাহলে পরে এই অঙ্কগুলো করার জন্য ট্রিক্সটা মাথায় মনে রাখবে যে এবি যেটা আছে, এবি মানে কি বি মাইনাস এ, যেখানে বি হলো বি বলবো কি যেরকম বি বিন্দুর অবস্থান ভেক্টর, আর এ বলতে এ বিন্দুর অবস্থান ভেক্টর। ওকে, এই যে পার্টটা আমাদের এলো এটা হচ্ছে এবি। এবার যদি আমরা এটার মডুলাস ফর্মটা নেই, তাহলে মডুলাস অফ এবি আমাদের কি আসছে লক্ষ্য করো, এই যে পার্ট আছে তাহলে এটারও মডুলাস হয়ে যাবে। তাহলে আমাদের মডুলাস অফ কী হবে বলো তো, এই যে মডুলাস অফ এই যে 6 আছে, 6-এর গুণ করলে কী হবে, 6 6 36, অর্থাৎ 6-এর স্কোয়ার করলে 6 স্কোয়ার, এখানে মাইনাস করতে পারো। একই রকমভাবে কী আসবে এখানে দেখো 8 এর স্কোয়ার করবো, আর এদিকে আসবে দেখো 1-এর স্কোয়ার। তার মানে এখানে 6 6 36 36, এখানে দেখো 8 8 64 64, এখানে আসবে কত 1, সমান সমান টোটালটাকে কাউন্ট করলে কত আসছে আমাদের, এখানে লিখে দেই আমাদের আসছে √101। হলো হলো তো এই অংশটা। এইবার আমাদের যেটা মেন গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবি ভেক্টরের অভিমুখে এখানে দেখো এক্স অক্ষ হতে পারে, ওয়াই অক্ষ হতে পারে এবং জেড অক্ষ হতে পারে। যেহেতু তোমরা 3D শিখেছো, 2 ডাইমেনশনে কী হয় এক্স এবং ওয়াই হয়,
আর 3 ডাইমেনশনে কী হয়, এক্স হয়, ওয়াই হয় এবং জেড হয়। তো এর উপর বেস করে আমরা বলবো, একটা বলবো কস আলফা, একটা হচ্ছে কস বিটা, একটা বলবো হচ্ছে কস গামা। কনসেপ্ট ক্লিয়ার? তুমি অন্য কিছু অ্যাঙ্গেলে ধরতে পারো, কিন্তু আমরা নর্মালি কস আলফা, কস বিটা এবং কস গামা ধরে নেবো। এবার কস আলফা মানে হচ্ছে এক্স অক্ষের দিকে, আর কস বিটা মানে কি, ওয়াই অক্ষের দিকে। তার মানে কস আলফা যখন বলবে তবে অবশ্যই কিন্তু এক্সটাকে মাথার মধ্যে রাখবে, আর কস বিটা যেটা বলবে সেটা হচ্ছে কি, এটা ওয়াই মাথার মধ্যে রাখবে, আর কস গামা যেটা থাকবে সেটা কিন্তু অবশ্যই তুমি কিন্তু জেড কথাটা মাথার মধ্যে রাখবে। বাস এর উপর বেস করে কিন্তু এখন আমি অঙ্কটা করব। এই কনসেপ্টটা মাথায় রাখো, এটার উপর বেস করে কিন্তু এখন আমি অঙ্ক করব। তাহলে পরে এখানে কস আলফা এই যে পার্টটা আছে, এটাই কিন্তু আমাদের হবে কি বলতো, এবি ভেক্টরের অভিমুখে এক্স এক্স যদি ধনাত্মক দিকে ধরি, তবে এক্স ধনাত্মক দিকে যদি আলফা বলে একটা কোণ হয়, তুমি জানো আলফা হচ্ছে কোণ, সে আলফা কোণের উৎপন্ন হবে কি বলতো, কস আলফা যেটার মান আসবে সেটা কিন্তু অবস্থান ভেক্টর আমরা বলবো। দেখো এর উপাংশ কি, স্কয়ারের উপাংশটা কি? আচ্ছা দেখো, এই যে এবি ভেক্টরের মান এবং দিক নির্ণয়, এই দিক নির্ণয়টা আমরা এখন করবো, অর্থাৎ কস আলফার মানটা আমরা এক্ষেত্রে বের করব। তাহলে কস আলফা মানে কি, দেখো প্রথম যেটা রয়েছে এই যে -6 যেটা আছে, এটা কিন্তু কস আলফার মধ্যে পড়বে, এটা কি কস আলফার মধ্যে পড়বে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি -6 লিখলাম। আচ্ছা এই মানটা লিখে দাও, এই যে আয়ের যে পার্ট আছে সেই আয়ের পার্টটা কস আলফাতে লেখো, লিখলাম। আর এই যে টোটাল মানটা যেটা আছে 101 √101 তুমি এখানে বসিয়ে দাও, বাস এটা হয়ে গেল কস আলফার মান। এবার কি আছে দেখো, এখানে কস বিটা আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে ওয়াই উপাংশর দিকে, কি ধনাত্মক দিকে বা পজিটিভ দিকে কোশ্চেনে তাই আছে। দেখো তাহলে আমরা লিখবো কস বিটা। তো কস বিটার মানটা কী হবে আমাদের চিন্তা করে, এখানে কি আছে -8 এই যে দেখো -8 লিখে দাও -8, আর এই যে টোটাল মান আছে √101 লিখে দাও √101 হয়ে গেল। লাস্ট পার্ট কি আছে দেখো, কস গামা, তো লিখে দাও কস গামা। এটার মান কত আছে, এটা দেখো আছে কে, তাই না? কে বলতে কি একটা সিঙ্গেল ওয়ান আছে, লিখে দাও এখানে একটা সিঙ্গেল ওয়ান, এখানে লিখে দাও কি √101 হয়ে গেল আমাদের এই তিনটার মান। এটা হচ্ছে জেড অ্যাক্সিসের দিকে গেল। এইবার কোশ্চেনে বলছে যে আমাদের কোনগুলো নির্ণয় করতে হবে, অর্থাৎ আলফা, বিটা এবং গামার মান কত। তাহলে এটাকে যদি আমরা ইনভার্স প্রপার্টি করি, তোমরা থার্ড সেমিস্টার করেছো ইনভার্স প্রপার্টি, দেখো তাহলে আলফা ইকুয়ালস টু কি লিখবো আমরা, কস ইনভার্স কি হবে √, দেখো এখানে দেখো -6/√101 গল্প শেষ। একই রকমভাবে বিটার মানটা কি আসবে দেখো, দেখো কস ইনভার্স -8/√101 হয়ে গেল। আর এখানে দেখো গামার যে মানটা আসবে সেটা হচ্ছে কি কস ইনভার্স 1/√101, বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে, টোটাল অঙ্কটা দেখো, জাস্ট আমরা প্রথমত কি করব, এই যে এবি মানটা আছে বের করলাম, করার পরে এর মডুলাস ফর্মটা যেটা আছে সেটা 101 বেরোলো √1 ফর্মে। এইবার এই যে ভেক্টরটা ছিল এবির ভেক্টরের মানটা কত, এটা এখানকার ফার্স্ট এলিমেন্টে কী হবে, কস আলফাতে যাবে, সেকেন্ড এলিমেন্ট কী যাবে আমাদের বলো তো, কস বিটাতে যাবে, আর থার্ড এলিমেন্ট কী যাবে বলো তো, কস গামাতে যাবে। এগুলো কি এলিমেন্ট, এটা এক্স, ওয়াই এবং জেডের সাপেক্ষে, কিন্তু যেহেতু ধনাত্মক বলেছে তার জন্য ধনাত্মক দিকে নিয়ে গেলাম। আর পরবর্তীকালে আমরা কী করবো, আলফা, বিটা, গামার একটা মান নিয়ে আসবো, বাস ওটাই কিন্তু আমাদের নির্ণয় অ্যান্সার হয়ে যাবে। এটাই কিন্তু আমাদের এই যে এখানে বলেছে না কোণ উৎপন্ন করবে, এই কোণগুলোই কিন্তু উৎপন্ন করবে, একদম সিম্পল ম্যাথমেটিক্স। আমি এই প্যাটার্নটাকে তোমাকে অনেক ডিটেলস করে বুঝিয়ে দিলাম, কারণটা কি, আমি এখানে এই একটা অঙ্কের বদলে 3 নম্বর অঙ্কটার বদলে আমি তোমাকে এর উপর বেশ করে 5 থেকে 7টা অঙ্ক করাতে পারতাম, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না করে আমি অঙ্কের স্পিড বাড়াবো, 10টা অঙ্ক করবো, কোনো লাভ হবে না। এবার দেখো পরীক্ষা যদি এরকম কোনো ফর্ম্যাট আসে, যেহেতু তুমি কনসেপ্ট বুঝেছো, তাহলে এরকম যদি কোনো ফর্ম্যাট আসে তাহলে তুমি কিন্তু নামিয়ে দিয়ে আসতে পারবে, অর্থাৎ এই ফর্ম্যাটটাও কিন্তু আমাদের জানা হয়ে গেল। আবার বলছি আমি কিন্তু মেনলি প্যাটার্ন কভার করছি, ওকে, তাড়াতাড়ি খাতার মধ্যে ঢুকে ফেলো। এরপরে আর একটা নতুন প্যাটার্ন দেখো, এই প্যাটার্নটাও ইম্পর্টেন্ট রয়েছে। এরকম আমাদের অঙ্ক দেবে, দেওয়ার পরে হয়তো পি বা কিউ বা অনেক সময় আর বা এস বা কোনো ক্ষেত্রে কে এর মান কিন্তু বের করতে বলবে। দেখো ইজি একটা প্যাটার্ন, হ্যাঁ আমি প্রত্যেকটা অঙ্ক করাবার ইজি বলবো, তোমার কাছে যত কঠিনই মনে হোক আমার কাছে ইজি মনে হবে, আর তোমার কাছেও ইজি মনে হয়ে যাবে। ওকে, দেখো বলেছে যে PI + 2J + 6K এবং 3I - 3J + QK ভেক্টর দুটি সমরেখ হলে, সমরেখ মানে কি, দেখো এরকম যদি আমরা ধরি, ধরো এ একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটু,
এর মানে হচ্ছে তিনখানা বিন্দু যদি তখন একটা দিয়ে যাবে, অর্থাৎ অনেকগুলো বিন্দু যখন একই সরলরেখা দিয়ে যাবে সেটা কিন্তু আমরা সমরেখ বলবো। বুঝতে পারলে তো? এটা হচ্ছে সিস্টেম সমরেখের ক্ষেত্রে। এটা মাথার মধ্যে আপাতত সেট করে রাখো। সমরেখ মানে এটাই বুঝলাম আমরা। সমরেখ হলে পি এবং কিউ এর মান নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমাদের পি এবং কিউ এর মানটা নির্ণয় করতে হবে। এবং ভেক্টর প্রপার্টিতে সমরেখের ক্ষেত্রে আমরা কী বলি, যে ধরো এক্স বলে একটা রেখা আছে এবং ওয়াই বলে একটা রেখা আছে, তাহলে সমরেখ হলে কী হবে, এক্স ইকুয়ালস টু এম ওয়াই প্রপার্টি হোল্ড করবে। কনসেপ্ট ক্লিয়ার? এই তো সামান্য থিওরি, আর কিচ্ছু না। থিওরি নিয়ে অত মাথা খারাপ করার কিচ্ছু নাই। যেখানে যে থিওরিগুলো লাগবে আমি টোটালটা কনসেপ্ট ক্লিয়ার করে তার সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশনে করে দেবো, অর্থাৎ প্র্যাকটিক্যাল করে দেবো, যেন কোনো রকম প্রবলেম না থাকে। থিওরির অ্যাপ্লিকেশনটা আমাদের কিন্তু জানতে হবে। অনেক সময় কি স্টুডেন্ট কী করে, থিওরিটাকে খুব গুরুত্ব দেয়, সেই তুলনায় কিন্তু দেখা যাচ্ছে ম্যাথমেটিক্স কিন্তু সলভ করতে পারে না। অনেকে আছে ম্যাথমেটিক্স সলভ করতে পারে, কিন্তু থিওরি নলেজ না জানাতে একটু কোশ্চেন ঘুরাই দিলে কিন্তু প্রবলেম হয়। তো থিওরির অরিজিনালি অ্যাপ্লিকেশনটা কি আমরা কিন্তু সেখানে জানবো। ওকে, তাহলে এক্স ইকুয়ালস টু এম ওয়াই এটা হচ্ছে সমরেখের একটা প্রপার্টি, আমরা মনে রাখতে পারি। চলো আমরা এবারে অঙ্কটা করি, বাস এটাকেই মনে রাখবো আমরা। আচ্ছা, এটা লিখিয়ে রাখি, এক্স ইকুয়ালস টু এম ওয়াই দেবো না, এখানে অন্য কিছু দেই। ধরে আমি দিলাম আর ওয়াই, এটা হচ্ছে আমাদের মনে রাখো সমরেখের একটা প্রপার্টি, মাথার মধ্যে হোল্ড করে রাখো। ওকে, তাহলে এই যে ভেক্টরটা আছে তার আমরা এখানে লিখি সলিউশন দিয়ে, যে দেখো যেহেতু বা সিন্স এই ভেক্টর এবং এই ভেক্টরটা কি সমরেখ, দেখো আমরা লিখবো যে পি আই প্লাস লিখবো হচ্ছে 2j প্লাস লিখবো 6k। আমাদের কিন্তু এটা টার্গেট, হ্যাঁ দেখো এই টার্গেটটা পূরণ করতে হবে। ওকে, এবং বলছে যে এখানে 3i আর কি বলছে এখানে যে -3j প্লাস বলছে qk। এই ভেক্টর দুটো কি সমরেখ, সমরেখ। তাই আমরা বলতে পারি যে একটা স্কেলার নাম্বার পাবো। এই দেখো এই 8টা কিন্তু একটা স্কেলার নাম্বার, ঠিক আছে, স্কেলার কোয়ান্টিটি এবং ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর মানে কি, যার মান এবং দিক উভয় আছে, সেটা হচ্ছে ভেক্টর। মানে একটা নির্দিষ্ট দিক থাকতে হবে, মাস্ট বি, ভ্যালু তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে একটা ডাইরেকশন থাকতে হবে। আর স্কেলারের ক্ষেত্রে কি শুধুমাত্র কি থাকবে, একটা মান থাকবে, কোনো রকম ডাইরেকশন থাকবে না। কনসেপ্ট ক্লিয়ার? তো দ্যাটস কল স্কেলার। এখানে কিন্তু স্কেলার নাম্বারটা গেল। তাহলে এই ক্ষেত্রে যদি সমরেখ হয়, যেহেতু এটা এবং এটা কি সমরেখ, তাই আমরা বলতে পারি কীরকম, এই যে ভেক্টর দুটো আছে সেই ভেক্টর প্রপার্টিতে আমরা বলতে পারি যে এক্ষেত্রে দেখো পি আই প্লাস 2j প্লাস 6k এটা ইকুয়ালস টু আমরা একটা স্কেলার প্রপার্টি ধরতে পারি, এটা স্কেলার নাম্বার ধরতে পারি। ধরলাম আমরা সেই নাম্বারটা হচ্ছে কি m। ওকে, এটা হচ্ছে কি হচ্ছে দেখো 3i - 3j প্লাস লিখবো qk। আচ্ছা, হয়ে গেল আমাদের এই প্রপার্টিটা লিখে ফেললাম। আচ্ছা, এটা দেখে নাও একবার, ইজি একটা পার্ট। এবার এই যে এমটা কি বলতো, এমটা কিন্তু একটা স্কেলার নাম্বার, এম কিন্তু স্কেলার, হ্যাঁ স্কেলার, এবং এটা কিন্তু নট ইকুয়ালস টু 0, এবং এটা কিন্তু 0 হবে না। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, উভয় দিকে আমরা জাস্ট ইকুয়ালিটি নিয়ে আসবো, আর কিছু না। দেখো এখানে পি বলে যে পার্টটা আছে, চলো আমরা আরেকটা লাইন করেই নিই, সুবিধা হবে। পি আই প্লাস লিখবো 2j প্লাস লিখবো 6k ইকুয়ালস টু লিখবো দেখো এম, কি লিখবো দেখো 3mi, তারপর লিখবো এদিকে দেখো 3mj, তারপর লিখবো qmk। ওকে ওকে ওকে, বোথ সাইডের যেহেতু ভেক্টর রয়েছে তাই বোথ সাইডের i j এবং k প্রপার্টি কিন্তু হোল্ড করবে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে এই যে এখানকার i আছে এবং এখানকার i আছে, এই দুটোকে কিন্তু আমাদের এবার গল্প করতে হবে, এই দুটোকে নিয়ে গল্প করতে হবে। কি গল্প করবো, দেখো এখানকার p সমান সমান লিখবো হচ্ছে 3m। ওকে, সিমিলার ওয়েতে এখানে দেখো 2 আছে, এখানে আছে 3, লিখবো দেখো 2 ইকুয়ালস টু লিখবো হচ্ছে কি -3m। আর নেক্সটে কি আছে দেখো 6 ইকুয়ালস টু আছে, দেখো এখানে 6 ইকুয়ালস টু আছে qm, তো লিখবো 6 ইকুয়ালস টু লিখবো হচ্ছে qm। হয়ে গেল, তিনটা লিখে নিলাম। আচ্ছা দেখো, ভেরি ইজি ম্যাথমেটিক্স। এইবার এখান থেকে আমরা এম এর একটা মান বের করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে পি এবং কিউ এর মান বের করবো, বাস ম্যাথমেটিক্স সলভ হয়ে যাবে। দেখে নাও কোশ্চেনটা। আচ্ছা, এখানে দেখো এম এর মানটা কি হচ্ছে আমাদের, এম ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে দেখো, এম সমান সমান -2/3, কোনো প্রবলেম নাই। এবার এই যে মানটা আছে পি এর জায়গায় বসিয়ে দাও, তাহলে পি এর জায়গায় বসলে কী হবে, এভাবে লিখতে পারো, অসুবিধা নেই। 3 ডট এম এর মান কত -2/3, তাহলে 3 ঘ্যাচাং কেটে গেল, তাহলে -2, অর্থাৎ পি ইকুয়ালস টু হয়ে গেল এটা। তাহলে বেটা পি এর মান -2। ওকে, এরপর দেখো চলে আসছি, এই যে পার্ট আছে দেখো 6, তাই না, এখানে দেখো কিউ এর যে মানটা আছে, তো আমরা লিখবো কিউ সমান সমান 6/m, তাহলে 6, এখানে এম এর মান কত -2/3, তাহলে উল্টে গেলে পারে লিখবো কি -3/2,
কাটাকাটি করো, কাটাকাটি করলে এখানে আসবে 3, অর্থাৎ 3 3 আসবে 9, অর্থাৎ বেটা কিউ এর মান কি আসছে আমাদের -9। তাহলে আমাদের এখানে নির্ণয় মানটা কি লিখবো? দেখো নির্ণয় মান পি সমান সমান আসবে কত -2, কিউ সমান সমান আসবে কত -9। দিস ইজ অ্যান্সার। বুঝতে পারলে? এটা কিন্তু আমাদের উত্তর বেরিয়ে গেল। ওকে, খুবই সিম্পল একটা ম্যাথমেটিক্স ছিল। তো এখানে পি এবং কিউ এর মান বের করতে বলছিল, তো পি এবং কিউ এর মান কিন্তু আমরা এখানে বের করে দিলাম। ওকে, দেখে নাও তাহলে টুকে নাও। এরপরে আরেকটা অঙ্ক দেখো, এটা WBCSE 2020-তে এসেছিলো, আমরা PIQ বলতে পারি ম্যাথমেটিক্সের। তো অবশ্যই অঙ্কটা দেখো ভালো করে, এটা সলভ করব। এই টাইপের অঙ্ক তো বোর্ডে আসে। ওকে, আর খুবই ইজি অঙ্ক, কিচ্ছু নেই। বলেছে দেখো -3i + 6j - 2k ভেক্টরের অভিমুখে একটি ভেক্টর নির্ণয় করো যার মান হচ্ছে 14 একক। আবার ভালো করে বোঝো, এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরের অভিমুখে কি বলছে, একটা ভেক্টর নির্ণয় করতে হবে যে ভেক্টরের মান কত আমাদের 14 দেওয়া আছে, যেটা 2020-তে এসেছিল। একদম সিম্পল, যখন সলিউশন করবে দেখবে কিচ্ছু নাই এর মধ্যে। তাহলে আমাদের প্রথমত দেখো সলিউশন আমরা লিখবো যে এই যে আর ভেক্টর যেটা আছে, এটা আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে একটা ভেক্টর, সেটার মান হচ্ছে কি, এটা ধরলাম আর ভেক্টর। তো এই আর ভেক্টর হচ্ছে কি 3i প্লাস লিখবো দেখো 6j মাইনাস লিখবো 2k। এটা কিন্তু ইউনিট ভেক্টর ম্যাক্সিমাম কিন্তু আর এর মাধ্যমে লেখে, আবার এর মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় লিখতে পারি। ওকে, আচ্ছা এবার লক্ষ্য করো 3i + 6j - 2k, এটার ক্ষেত্রে আমরা কি করব, এর যে মডুলাস ফর্মটা আছে সেটা বের করে নিই। তাহলে মডুলাস অফ আর, এটার মান কি হবে √, দেখো 3 3-কে কত হয় 9, 6 6 কত হয় 36, আর 2 2 কত হয় 4। ওকে, আচ্ছা 9 এবং 36 দেখো 4 এবং 36 যোগ করলে 40 এবং 9 যোগ করলে কত হচ্ছে 49 আমাদের হয়ে গেল। এটা কিন্তু আলটিমেটলি 7 বেরিয়ে গেল, অর্থাৎ মডুলাস অফ আর এর মান কত আমাদের 7। ওকে, দেখে নাও এরপরে আর ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর কিন্তু আমাদের নির্ণয় করতে হবে বা বের করতে হবে। চলো আমরা লিখে বলি যে আর ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর হবে, লিখবো হচ্ছে আর ভেক্টরের অভিমুখে। কেন আর ভেক্টর দিলাম, কারণ এখানে ভেক্টরটাকে আর ধরে নিলাম। অভিমুখে একটি যা আছে সেটাই লিখবো, পয়েন্ট টু পয়েন্ট, কোশ্চেন টু অ্যান্সার। একটি একক একটি ভেক্টর হবে, একটি ভেক্টর হবে। তো এই ক্ষেত্রে আমরা লিখব দেখো আর ভেক্টরের অভিমুখে একটি ভেক্টর হবে। আচ্ছা দেখো আর ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর আমাদের কিন্তু নির্ণয় করতে হবে। একক ভেক্টর মানে ইউনিট ভেক্টর যেটাকে বলি। তো আমরা এর আগে একক ভেক্টরের সময় পড়েছিলাম যে এক্ষেত্রে কি হয়, এ ভেক্টর হয় আর ডিভাইডেড বাই কি হয় 1// মডুলাস অফ এ হয়। এটাই কিন্তু আমরা একক ভেক্টরের ফর্মুলা পড়েছিলাম। তো এই ক্ষেত্রে এটা আমরা ইউজ করলে আমরা পাবো কি পাবো, দেখো 1/মডুলাস অফ আর ভেক্টর, রাইট। আর এখানে কি হবে, আর ভেক্টর হয়ে যাবে। এই যে পার্টটা আমরা লিখলাম বা সেটাই কিন্তু আমরা এখানে বের করব। ওকে, আচ্ছা দেখো এই ক্ষেত্রে আর ভেক্টরের মান কত দাঁড়াচ্ছে আমাদের, দেখো 3i - 3i প্লাস আসবে কি 6j প্লাস আসবে দেখো মাইনাস আসবে -2k আসলো। আচ্ছা হয়ে গেল, ডিভাইডেড বাই আর ভেক্টরের মডুলাস ফর্মটা কি আছে, এই দেখো মডুলাস ফর্ম আছে 7, অনলি 7। তো লিখে দাও এখানে 7 লিখে দিলাম। এবার টোটাল পার্টটাকে আমাদের কি করতে হবে, 7 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। আর তার পাশাপাশি দেখো কোশ্চেন একটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছে যে এর মান কত 14, অর্থাৎ এই যে ফরমেশনটা রয়েছে এই টোটাল ফরমেশনের মানটা কত আছে 14 দেওয়া আছে। বুঝতে পারলে, এটার মান কত দেওয়া আছে 14 দেওয়া আছে। জাস্ট 14 এই পার্টটা আমরা এখন লিখে নেব। ওকে, চলো টুকে নাও, দেখে নাও। এই অঙ্কটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করবে জানো, এরকমভাবে অ্যান্সার করে দিয়ে চলে আসবে, কিন্তু না, এটা কিন্তু পাজল করার জন্য রেখে দিয়েছে। দেখো এটা যদি অ্যান্সার করো তাহলে এই যে 14 অর্থাৎ 14টা কেন দিল, এটা কিন্তু ভালো করে কনসেপ্টটা বোঝো। আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কী করবো, এরকম অ্যান্সার করে দিয়ে আসবো তা না। তাহলে 14 জিনিসটা কেন দিল, দেখো প্রশ্নে বলেছে যে এই ভেক্টরের অভিমুখে একটি ভেক্টর নির্ণয় করো যার মান হচ্ছে 14। বুঝতে পারলে তো, তার মানে লিখবো যে আর ভেক্টরের অভিমুখে যে ভেক্টরের মান 14 সেই ভেক্টরটি হবে। তাহলে লিখবো দেখো আমরা এখন আর ভেক্টরের অভিমুখে যে ভেক্টরের মান 14 সেই ভেক্টরের যে ভেক্টরের মান হচ্ছে 14 সেই ভেক্টরটি হবে, লিখবো সেই
ভেক্টরটি হবে সমান সমান দিয়ে আমরা লিখতে পারি এখানে দেখো কি লিখবো দেখো 14r। কেন 14 বলতে 14r কেন এই যে দেখো 14 আছে 14r লিখলাম। আচ্ছা এই ক্ষেত্রে আমরা কি করব দেখো এই যে দেখো 14 যে ভেক্টর আছে আচ্ছা এটা কিন্তু একক ভেক্টর বলেছে তাহলে এখানে অবশ্যই আমাদের ইউনিট ভেক্টর একটা বের করে নিতে লাগবে। তাহলে এই পার্টটা আমাদের ইউনিট ভেক্টরের মধ্যেই পড়বে অর্থাৎ আর ক্যাপ যেটাকে আমরা প্রকাশ করি অর্থাৎ আর ক্যাপের মান আমাদের বের করতে হবে। আর এই ক্ষেত্রে যেটা আছে সেটা কিন্তু আর ক্যাপ আমাদের বের করতে হবে কারণ এটার ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে ওকে। তাহলে পরে আমাদের 14r এই যে ক্যাপটা যেটা আছে এটাই কিন্তু আলটিমেটলি এই যে ভেক্টরের মানটা আসছে অর্থাৎ একে আমরা দেখো আর এর মান কি আছে আর এর মান হচ্ছে এটা তাহলে আর এর জায়গায় আর এর মান বসিয়ে দিই তাহলে এই ভেক্টরটা হয়ে যাচ্ছে -3i তারপরে 6j 2k বাস এই পার্টটা আমরা লিখে দিলাম। আচ্ছা 7 দুগুণে কত 14 হচ্ছে 2 হবে তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে দেখো 3 দুগুণে 6 তারপরে কি আসবে দেখো 6 দুগুণে 12 তারপরে দেখো এখানে আসবে 2 দুগুণে -4 ওকে। তাহলে আমরা এখানে লিখবো 3 দুগুণে 6i তারপরে লিখবো হচ্ছে কি দেখো লিখবো হচ্ছে কি 3 দুগুণে 6 6 দুগুণে 12 তারপরে লিখবো লাস্টে হচ্ছে 2 দুগুণে 4 অর্থাৎ -4k তাই তো। আচ্ছা 2 দুগুণে 4 -4k তাহলে এটাই কিন্তু আমাদের হয়ে গেল ওকে ওকে এটাই কিন্তু আমাদের উত্তর। চলো এখানে পাশে অ্যান্সার লিখে দিলাম। তো অঙ্কটা বুঝতে পারলে এই দেখো টোটাল ম্যাথমেটিক্সটা একদম সিম্পল ছিল তাড়াতাড়ি অঙ্ক টুকে নাও। আমি আর একটা অঙ্ক তোমাদের বোঝাচ্ছি আর একটা প্যাটার্ন। এরপরে দেখো আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে এটা এবিটিতে এসেছিল সম্ভবত এর আগের বছর ঠিক আছে। এবিটিতে আসা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথমেটিক্স দেখো বলেছে যে a = i + 3j - k এবং b = 2i + 6j + λk ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হলে ল্যামডার মান নির্ণয় করো। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে দেয় ল্যামডার মান বলে দেয় বা আলফার মান অনেক সময় কিন্তু বের করতে লাগে। আচ্ছা বলছে কি দেখো এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য রয়েছে এখানে ম্যাথমেটিক্সের মধ্যে ক্লুটা কি এই ভেক্টর দুটো কি পরস্পরের সমান্তরাল ভেক্টর। এবার যখন পরস্পর সমান্তরাল কোনো ভেক্টর হবে তখন আমরা একটা প্রপার্টি জানি সেই প্রপার্টিটিকে একটা থিওরি জানি যে ধরো সাপোজ একটা ভেক্টর আছে পি এবং একটা ভেক্টর আছে ধরো সাপোজ কিউ এই দুটি যদি পরস্পরের কি বলতো যদি পরস্পরের যদি এরা সমান্তরাল হয় তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে পি = SQ ঠিক আছে। এবার গল্পটা হচ্ছে এর বদলে অন্য কিছু আমরা আনতে পারি যদি এবি বলি তাহলে আমাদের এবির প্রপার্টিটা কি আসবে a = μb আসবে ওকে ভেক্টর 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 অর্থাৎ এই যে পাশাপাশি যে দুটো ভেক্টর দেওয়া আছে তাকে আমরা একটা স্কেলার দিয়ে গুণ করব। এখানে মিউ কিন্তু একটা স্কেলার বা আমি বলতে পারি যে এখানে এই যে ধরো এসটাও কিন্তু একটা স্কেলার অর্থাৎ দুটি ভেক্টর যখন কি হবে পরস্পর সমান্তরাল হবে হোয়াট ইজ দ্য থিওরাম দেখো এখানে সমান্তরাল বলতে প্যারালাল অর্থাৎ দুটো ভেক্টর যদি পরস্পরের প্যারালাল হয় সমান্তরাল হয় তখন তাদের প্রপার্টি হোল্ড করতে হবে কি এটা অর্থাৎ p = SQ বা এবি যদি পরস্পরের প্যারালাল হয় অর্থাৎ এটা যদি সাপোজ এ হয় এটা যদি বি হয় তবে এই কন্ডিশনটা কি করতে হবে তাদের গাণিতিকভাবে ম্যাথমেটিক্যালি তাদের a = μv প্রপার্টিটাকে হোল্ড করতে হবে। অর্থাৎ প্রথম ভেক্টর মাল্টিপল সাইন অফ দ্বিতীয় ভেক্টর এটা কিন্তু প্যারালালের ফর্মুলা বা প্যারালালের থিওরি তো অবশ্যই প্রপার্টিটা সাইডে খাতার মধ্যে লিখে রাখো ইম্পর্টেন্ট একটা প্রপার্টি ওকে বুঝতে পারলে তো প্রপার্টিটা খাতার মধ্যে লিখে রাখো আমি প্রপার্টিগুলো লিখছি মুছছি কিন্তু তুমি কিন্তু অবশ্যই লিখে রাখবে। এবার চলো এই ম্যাথমেটিক্সটা আমরা এই প্রপার্টি অনুসারে সলভ করি। তাহলে প্রথমত আমাদের লিখতে হবে দেখো এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর রয়েছে তো এই ভেক্টর বলতে এটা আর বি ভেক্টর বলতে এটা তাহলে এই প্রপার্টি থেকে আমরা অবশ্যই বলতে পারি যে a = μb বাস থিওরি বোঝা হয়ে গেছে। এবার আমরা ম্যাথমেটিক্স করি খুব স্পিডে করার চেষ্টা করবো। দেখো বলেছে যে এ বি কি এ এবং বি এটা কি সমান্তরাল তাই তো সমান্তরাল আছে এখানে। আচ্ছা সলিউশন লিখি এখানে যদি এটা হয় এ আর বি যদি সমান্তরাল হয় তাহলে কি হবে এক্ষেত্রে তাহলে পরে এ বি যদি সমান্তরাল হয় তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি দেখো a = লিখবো হচ্ছে মিউ বি ওকে যেখানে হচ্ছে কি মিউটা হচ্ছে কি একটা স্কেলার নাম্বার বা স্কেলার সংখ্যা বা স্কেলার বলতে পারি যে স্কেলারটা কি নট ইকুয়ালিটি 0 অবশ্যই নট ইকুয়ালস টু 0 কিন্তু আমাদের হোল্ড করতে লাগবে অর্থাৎ যে স্কেলারটা পাবো সেটা কিন্তু 0 সাথে সমান না তাহলে তো প্রপার্টিটাই আমাদের থাকছে না। এইবার কিছুই না এই যে সমীকরণে অর্থাৎ এই যে এর মান আছে এবং বির মান আছে জাস্ট এখানে পুট করে দেবো দেওয়ার পরে আমাদের সেই ল্যামডার মানটা বের করতে লাগবে। তো আমরা এখানে বসিয়ে দিচ্ছি দেখো i + 3j - k = লিখবো হচ্ছে কি মিউ * 2i + 6j তারপরে কি আসছে ল্যামডাকে হয়ে গেল আমাদের এটা। আচ্ছা ভেক্টর সাইন দিয়ে দাও ভেক্টর সাইন দিয়ে দিলাম সবগুলো। এইবার
এবার আইগুলোকে একদিকে করব এবং যেগুলোকে একদিকে করব বা কম্পারিজন করব, কীরকম কম্পেয়ার করব, বোথ সাইড উভয় পক্ষে আমরা কি করব সমান করে দেখব। তো আমাদের এখানে আসবে দেখো 2 মিউ আই, তারপরে রয়েছে দেখো এক্ষেত্রে রয়েছে কি আমাদের 6 মিউ জে, আর এদিকে আছে কি ল্যামডা, এই দেখো এই যে এই পার্টটা মিউ ল্যামডা কে, বাস লিখে দিলাম আমরা, দেখে নাও জাস্ট গুণ করলাম আর কিছু না। এবার উভয় পক্ষে আই এবং এই পার্টটা যদি সমান করে দিলাম আমাদের এখানে আমাদের দাঁড়াচ্ছে দেখো 2 মিউ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে কীরকম 1, কারণ এখানে আয়ের মানটা কি 1, তো আমরা এখানে আয়ের পাশে কি আছে কিছু নাই মানে 1 আছে, কিছু নাই মানে কি 1 আছে, তার জন্য এখানে আমরা 1 লিখলাম। আর এখানে দেখো 2 মিউ আই যে পার্টটা আছে আমরা এখানে জাস্ট লিখে দিলাম, তাহলে মিউ ইকুয়ালস আমরা এখানে পাচ্ছি 1/2, বাস মিউর মানটা আমরা পেয়ে গেলাম। এইবার লাস্ট পার্টে দেখো ল্যামডার সাথে কিন্তু এটার একটা সম্পর্ক আছে, অর্থাৎ ল্যামডা আছে কে এর সাথে, এখানে দেখো কে এর একটা মান রয়েছে, তাহলে আমরা এখানে লিখবো মিউ ল্যামডা ইকুয়ালস টু কে, এখানে কি আছে কিছু নাই মানে 1 আছে, আর তার আগে দেখো এখানে মাইনাস আছে, তাহলে এখানে হবে মাইনাস হয়ে যাবে। রিল্যাক্স, আমি খুব স্পিডে সলভ করার চেষ্টা করতেছি। দেখো এখানে মিউ ল্যামডা কে এর সাথে আছে, এখানে মাইনাস কে আছে, তাহলে মিউ ল্যামডা লিখলাম আর এখানকার -1টা এখানে লিখে দিলাম। এবার ল্যামডা ইকুয়ালস টু আমরা কী পাচ্ছি দেখো -1, আর মিউর মানটা যেটা আছে এটা 1/মিউ হয়ে গেল, তাহলে আমরা লিখবো -1, আর মিউর মান কি আছে 1/2, বলতে 1/1/2 ইকুয়ালস টু -2, অর্থাৎ ল্যামডা ইকুয়ালস টু আমাদের এখানে আসছে -2। ওকে, এখানে দেখো বলছি ল্যামডার মান নির্ণয় করো, বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এই অঙ্কটা কিন্তু এবিটিএতে ছিল, একটা ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টির মধ্যে পড়ছে। এবিটিতে কিন্তু এইটা ছিল একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, অবশ্যই প্র্যাকটিস করে রাখবে। এবার ল্যামডার মান যদি -2 হয় তবেই কিন্তু কি হবে, এ এবং বি কিন্তু ভেক্টর দুটো কিন্তু প্যারালাল হবে। তো ম্যাথমেটিক্স ইজি মনে হলো, চলো নেক্সট আরেকটা অঙ্ক আমরা করে নেই। এর পরের অঙ্ক দেখো একটা ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, এর মান ইকুয়ালস টু কি বলছে যে i প্লাস জে এবং বি ইকুয়ালস টু 4i মাইনাস জে হলে 2a মাইনাস বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর এবং 2a মাইনাস বি ভেক্টরের অক্ষ দুটি বরাবর ভেক্টর এবং স্কেলার উপাংশ নির্ণয় করো। এখানে স্কেলার উপাংশের জন্য কিন্তু অঙ্কটা আমি আলটিমেটলি করছি, তাছাড়া কিন্তু এই প্যাটার্ন কিন্তু আমাদের কভার হয়ে গেছে। এই টাইপের একটা কিন্তু অঙ্ক আমি একটু আগে করলাম। ওকে, জাস্ট স্কেলার উপাংশের জন্য তোমাকে আমি হালকা বুঝিয়ে দিচ্ছি, কিচ্ছু নয়, একদম সিম্পল একটা ম্যাথামেটিক্স। তো দেখো প্রথমতই আমাদের এখানে এ আছে এবং বি আছে, তো আমরা এখানে লিখবো দেখো সলিউশন দিয়ে, সলিউশন দ্যাট ইজ 2a মাইনাস কি বলছে এখানে বি, দেখো 2a মাইনাস বি বলছে, তো বি লিখলাম আমরা এখানে ভেক্টর সাইন দিয়ে। লেখার পরে 2 এর যে মানটা আছে দেখো কিছু নাই, আগে একটা প্যাটার্ন কভার হয়ে গেছে, আমি স্পিডে সলভ করে দিচ্ছি। দেখো এখানে মাইনাস বি বলতে কি আসছে আমাদের 4i মাইনাস জে, তো এই হলো আমাদের অঙ্কটা গেল। এবার যদি আমরা এখানে কম্পেয়ার করি দেখো এখানে 2টো আই আছে, এখানে 4টে আই আছে, 4টের থেকে 2টো আই গেলে অবশ্যই মাইনাস কিন্তু 2i আমাদের হয়ে যাচ্ছে, হয়ে গেল। এবার দেখো 2টো যে আছে এখানে আছে কি বলতো, দেখো এখানে 2টো যে আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমাদের কি থাকছে দেখো এখানে 2টো, অর্থাৎ 2টো যে থাকছে আর এটা কি হয়ে গেলো প্লাস জে, তার মানে আলটিমেটলি কভার হচ্ছে কি 3j, লিখবো 3j হয়ে গেল। আচ্ছা, এটা আমরা লিখলাম, তাহলে a মাইনাস বি এর যে মানটা আসলো সেটা আমরা এখানে লিখে ফেললাম। দেখো একটু বোঝার চেষ্টা করো, ইজি অঙ্ক হয়ে গেল টাকা। তো এই যে দেখো ভেক্টরটা রয়েছে, এই ভেক্টরের অভিমুখে তো প্রথমে একটা আমাদের উত্তর যেটা বের হয়ে গেল, এটা তো হয়ে গেল। দেখো 2a মাইনাস বি ভেক্টরের অক্ষ দুটি বরাবর ভেক্টর এবং স্কেলার উপাংশ নির্ণয় করো, তাহলে লিখবো এখানে দেখো 2a মাইনাস বি এর অভিমুখে ভেক্টর ও অক্ষ দুটি বরাবর ভেক্টর এবং স্কেলার উপাংশ নির্ণয় করো। এর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করতে বলছে যে একক এর অভিমুখে, আচ্ছা ভেক্টরের অভিমুখে একক ভেক্টর হবে কিছুই না, এখানে 2i যেটা রয়েছে, এই যে পার্টটা যেটা রয়েছে এই পার্টের মানটা কি -2i প্লাস 3j, তো আমরা এখানে লিখবো -2i প্লাস লিখবো হচ্ছে 3j, আর ডিভাইডেড বাই এই যে পার্টটা রয়েছে এর মডুলাস ফর্ম বলতে কি দেখো এটার মডুলাস কী হবে 2 দুগুণ 4, এখানে 4 লিখে দিলাম, আর এখানে আসছে দেখো 2 দুগুণ 4 বলতে এই যে মডুলাস ফর্মটা এটা আসবে, কি বলি দেখো 2 দুগুণ 4, এখানে 4 লিখলাম, আর 3 তারিখে কী হচ্ছে 9, আমরা এখানে 9 লিখে দিলাম। তাহলে আলটিমেটলি কি আসছে আমাদের 1/√13, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো হচ্ছে কি -2i প্লাস লিখবো হচ্ছে 3j, এই দেখো আমাদের ইউনিট ভেক্টর হয়ে গেল। এবার গল্পটা হচ্ছে এই চ্যাপ্টারে যতগুলো প্যাটার্ন ছিল ম্যাক্সিমামটাই কিন্তু কভার হয়ে গেল। ওকে, তাহলে আমাদের প্যাটার্ন কিন্তু কভার হলো, আমরা কিন্তু এত পর্যন্ত জেনে আসছি। আর আমি তোমাকে একটু আগে বললাম যে এই অঙ্কটা করার উদ্দেশ্য কি, এখানে স্কেলার উপাংশ নির্ণয় করা, ওকে, আর ভেক্টর
তাকে বলেছে ভেক্টর এবং স্কেলারের উপাংশ নির্ণয় করতে হবে। তো সেই ব্যাপারে আমাদের কিছু জানতে হবে, কিচ্ছু না, একেবারে ইজি বিষয়। দেখো এখানে যদি বলি আমাদের স্কেলার উপাংশগুলো কি কি, তো লিখে দেবো এখানে স্কেলার উপাংশগুলি হবে। স্কেলার উপাংশগুলি কি আছে দেখো, এখানে যে পার্টটা আছে দেখো আয়ের সাথে কি আছে -2, তাহলে একটা হবে -2, আর জের সাথে কি আছে 3, একটা হবে হচ্ছে 3। এটা আর একটা উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। বুঝতে পারলে তো? দেখে নাও, ভেরি ইজি, ক্লিয়ার? দেখো এটা ভেরি ইজি পার্ট ছিল। আচ্ছা এরপরে আর একটা পার্ট রয়েছে আমাদের, দেখো বলছে যে ভেক্টর, এটা স্কেলার উপাংশ গেল, স্কেলার উপাংশ লিখে বললাম। দেখো এখানে স্কেলার উপাংশ কমপ্লিট, এবার ভেক্টর উপাংশ বলছে। ভেক্টর উপাংশ কিছুই না, ভেক্টর লিখবো ভেক্টর উপাংশগুলি হবে। তো ভেক্টর বলতে এই টোটাল পার্টটা একটা ভেক্টর হবে। দেখো -2i লিখে দাও, -2i একটা পার্ট, আর দেখো এখানে আছে 3j আছে, লিখে দাও 3j আর একটা পার্ট। বাস এটাই কিন্তু আমাদের আর একটা অ্যান্সার হয়ে গেল। তাহলে পরে এখানে ভেক্টর স্কেলার উপাংশ যা আছে সেটাও করলাম, এবং তার পাশাপাশি আমরা ইউনিট ভেক্টরে কিন্তু জেনে গেলাম। চলো কোশ্চেন তাড়াতাড়ি টুকে নাও। এরপরে আরেকটি অঙ্ক করব। এই অঙ্কটা যদি করো দেখবে, কি আর বলবো, দেখবো আমার মনে হয় না তোমাদের প্রয়োজন রয়েছে আর। আমি যতগুলো অঙ্ক করালাম টোটাল প্যাটার্ন কিন্তু কভার হয়ে গেছে। এখন যা করবে জাস্ট ওই সেম অঙ্কই কিন্তু পাবে, মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্নগুলো কিন্তু কভার হয়ে গেল। দেখো এই অঙ্কটাতে বলেছে যে দুটি প্রদত্ত বিন্দু P এবং Q এর অবস্থান ভেক্টর যথাক্রমে 8i + 3j এবং 2i - 5j হলে পরে PQ ভেক্টরের মান এবং দিক নির্ণয় করো। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা প্রথম থেকেই করলাম। এখন যা অঙ্ক রয়েছে সবই কিন্তু এর উপর বেস করে, অর্থাৎ মেন প্যাটার্ন কিন্তু আমাদের কভার করা হয়ে গেছে। প্রথমতই চিন্তা করো এখানে PQ যেটা আছে, তো আমরা লিখবো, দেখো যদি PQ এর মান বের করি তো আমরা জানি কি এক্ষেত্রে কী করবো, Q - P। এই দেখো আমি একটা টিক্স বলেছিলাম, AB মানে কি হয়, এবি ভেক্টর মানে কি হয়, দেখো বি ভেক্টরের অবস্থান, বি অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর, তাই না? আমরা শর্টকাটে বলেছিলাম B - A হয়। এবি মানে হচ্ছে কি B - A, অর্থাৎ বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। ভেরি ইজি থিং, তাই তো? খুবই সোজা একটা তত্ত্ব ছিল। এবি ভেক্টর মানে কি B - A, বাস এটার উপর বেস করে কিন্তু অঙ্কটা হবে এখন আমাদের। তাহলে PQ মানে কি Q - P, তাহলে Q বলতে কি মানে আছে দেখো 2i, আর এদিকে আছে দেখো -5j লিখে দিলাম। এবার এর থেকে বিয়োগ করবো আমরা কি 8i প্লাস লিখবো দেখো 3j, জাস্ট ভেক্টর ফর্মে লিখে নিলাম। বিয়োগ করবো, দেখো 8-এর থেকে যদি 2 বিয়োগ করি অবশ্যই -6 কী হবে, i হবে, হয়ে গেল। আর এদিকে দেখো 3-এর থেকে যদি আমরা 5, দেখে এদিকে লক্ষ্য দেখো -5j আছে, আর এদিকে কী আছে -3j আছে, তাহলে এবার 3 আর 5 কত হবে, অবভিয়াসলি হবে দেখো -8j, হয়ে গেল। এটা হচ্ছে PQ এর মান। এবার এর মডুলাস মানে কি, দেখো মডুলাস বলতে PQ এর মডুলাস লিখবো। মডুলাস মানে এটার কি টোটালটা রুট ওভার ফর্মে আমাদের লিখতে হবে। তাহলে রুট ওভার লিখলে এবার কি আসবে 6 6 36 মানে 36, 8 8 64 অর্থাৎ 8 8 64 অর্থাৎ 64। তাহলে এই টোটালটাকে কাউন্ট করলে পরে আমাদের আসবে 100 রুটের মধ্যে। এই 100টা এলে পরে আমরা এখান থেকে পাবো হচ্ছে 10। বুঝতে পারলে? অর্থাৎ PQ এর মান আমরা কি পেলাম, দেখো PQ এর মান পেলাম হচ্ছে 10। বললাম না প্যাটার্ন, সেম প্যাটার্ন কিন্তু এখন আমাদের ঘুরে ফিরে আসবে। একটু ভালো করে লক্ষ্য করো, তারপর আমি নেক্সট পার্ট করছি। এরপরে নেক্সট পার্টে দেখো দিক নির্ণয় করতে বলছে, তাই তো? দিক নির্ণয় বলতে আমরা লিখবো, দেখো এক্স অক্ষের ধনাত্মক অর্থাৎ পজিটিভ দিক যে দিক রয়েছে সেটা ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ হবে সেই কোণটা আমাদের নির্ণয় করতে হবে। তারপর সেই কোণের মানটা কী হবে, আমরা যদি cos আলফা ধরি তাহলে cos আলফা মানে কি ভালো করে বোঝো। আলফাতে কী হয়, আলফাতে হয় i, বিটাতে কী হয় j, এবং গামাতে কী হয় k। এই তো দেখো সিম্পল বিষয়। তাহলে আলফাতে কী হচ্ছে i, বিটাতে কী হচ্ছে j, এবং গামাতে কী হচ্ছে k। আর নিচে কী করতে হবে, আমাদের টোটাল যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বসিয়ে দিতে হবে। এখানে 10 আছে 10 বসিয়ে দেবো, একদম সিম্পল কনসেপ্ট। চলো আবার রিভিশন করি। কী হবে, cos আলফা মানে হচ্ছে x এর দিক, এবার cos বিটা মানে কী হবে বলো তো y এর দিক, আর cos গামা মানে হচ্ছে কি আমরা লিখবো হচ্ছে কি আলটিমেটলি কিন্তু k এর দিকটা। ওকে চলো এবার আমরা সলভ করি। দেখো cos আলফা ইকুয়ালস টু এখানে 6i, যে এই যে ভেক্টরটা রয়েছে এই ভেক্টরটা আমরা লিখবো। তো লিখবো আমরা এখানে দেখো -6 ব্যাপারটা লিখলাম আমরা এখানে, দেখো 6i এখানে লিখে নেব। আর যদি বলে জনসংখ্যা যদি আমরা y অক্ষের দিকে বের করতাম তাহলে কিন্তু আমরা এখানে 8 কনসিডার করতাম। কে যেহেতু নাই তাহলে z এর গল্প এখানে আসবে না। তাহলে আমাদের চিন্তা করার বিষয় যে এখানে i এর সাথে কত আসছে 6
তো আমাদের -6 রয়েছে, আমরা এখানে -6 লিখে নিলাম। আর টোটাল মডুলাসের ভ্যালুটাতে কত আছে 10, লিখে দেবো এখানে 10। ওকে, এবার দেখো 3 দিয়ে যদি আমরা 2 দিয়ে যদি কাটি তাহলে 3 দুগুণ 6, আর আসছে আমাদের এখানে কত 5 দুগুণ 10, অর্থাৎ 3/5। তাহলে আমাদের cos আলফা ইকুয়ালস টু কি আসছে -3/5। অতএব আলফা ইকুয়ালস টু কি আসবে cos ইনভার্স -3/5। এটাই কিন্তু আমাদের নির্দিষ্ট ওই কোণটির মান, বুঝতে পারলে তো? এটাই কিন্তু আমাদের উত্তর বা অ্যান্সার হয়ে গেল। ওকে, দেখো ভেরি ইজি ম্যাথমেটিক্স, দেখে নাও একবার। আমাদের ভেক্টরের প্রথম যে চ্যাপ্টারটা ছিল, অর্থাৎ ফার্স্ট ভিডিও আর ফার্স্ট ক্লাস বলতে পারি, অর্থাৎ প্রথম ক্লাস, তো প্রথম ক্লাস ছিল ভেক্টর অ্যালজেব্রা, যাই হোক ভেক্টর বীজগণিত বা ভেক্টর অ্যালজেব্রা টোটালটা কিন্তু কমপ্লিট করে দিলাম। কোনো রকম কনফিউশনের জায়গা কিন্তু তৈরি করলাম না, টোটালটা কিন্তু কমপ্লিট হলো। আর যদি তোমার মাঝে মাঝে মনে হয় তো অবশ্যই ভিডিওটা মাঝে মাঝে এই ভিডিওটা আবার চালিয়ে দেখবে টোটাল প্যাটার্নটা কিন্তু আবার মাথার মধ্যে তৈরি হয়ে যাবে। দেখো একটা কথা আমি সবসময় বলি যে বিন্দু বিন্দু মিলিয়া সিন্ধু, অনেকেই বলেন, তার মানে ছোট্ট ছোট্ট জলের ফোঁটা দিয়ে যেরকম একটা বড় সমুদ্র তৈরি হয়, একই রকম এই যে অঙ্কের যে কনসেপ্টগুলো রয়েছে, প্রত্যেকটা কনসেপ্ট যদি আমরা বুঝতে পারি, ক্লিয়ার করি, ব্রেনের মধ্যে সেট করি এবং রেগুলার যদি রিভিশন করি, এরকম ছোট্ট ছোট্ট অংশ যুক্ত করতে করতে কিন্তু একটা যেরকম বড় অঙ্ক হয়, একসময় দেখবে টোটাল বইটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কখনো ডিপ্রেশন দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। অঙ্ক বুঝবে, প্র্যাকটিস করবে, বাস এটাই। রেগুলার বেসিসে প্র্যাকটিস করো আর কনসেপ্ট ক্লিয়ার করো। আর এই যে থিওরাম নিয়ে যে প্রবলেমগুলো ছিল, দেখো থিওরাম কিন্তু আমি ম্যাথমেটিক্সের মধ্যেই কমপ্লিট করে দিলাম। ওকে, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ফ্রি অফ কস্টে ক্লাস করানো হবে, তাই অবশ্যই ক্লাসগুলো করো। আর সায়েন্স জাদা যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টের কিন্তু খুব দরকার রয়েছে। আমি এরপরে অঙ্কের আরেকটা পার্ট নিয়ে আসবো। ওকে, খুব ভালো থেকো।